আসসালামু আলাইকুম। গত পর্বে আপনারা দেখেছিলেন যে বাবর শেবানি খানের সামারকান্তের উপরে আক্রমণ করে দিয়েছে। আজকে আমরা এর পরের কাহিনী নিয়ে কথা বলবো। এখানে দেখানো হয় যে সামারকান্তের উপরে বাবর অনেক বড় একটা সৈন্যদল নিয়ে আক্রমণ করেছে এবং তারা বিগত 5 মাস ধরে শেবানি খানের এই সামারকান্দকে ঘিরে রেখেছে এবং সেখানে আক্রমণ করেই যাচ্ছে, কিন্তু তাতে বিশেষ একটা লাভ হচ্ছে না। আর অন্যদিকে শীতের কারণে সৈন্যদের অবস্থা এমনিতেও খারাপ রয়েছে। এই সবকিছু শোনার পরে বাবর ভাবতে থাকে যে আমরা তো 5 মাস ধরে আক্রমণ করেছি, তাহলে ওরা কিভাবে এখনো খাদ্য মজুত করে রেখেছে, কারণ আমরা তো হঠাৎ আক্রমণ করেছিলাম। তাহলে তাদের তো জানার কথা নয় যে আমরা আসব। আর যেহেতু শেবানি খানের বের হওয়ার কোনো রকম রাস্তা নেই, তাহলে ওরা চলছেই বা কিভাবে? আমরা যখন সামারকান্দে ছিলাম তখন ওরা যে আমাদের উপর আক্রমণ করেছিল 3 মাসের মাথায় আমাদের সকল খাদ্য শেষ হয়ে গিয়েছিল। তাহলে 5 মাস ধরে ওরা কিভাবে টিকে আছে বা খাদ্য গ্রহণ করছে? তাহলে হয়তো এখানে এমন কিছু রয়েছে যেটা আমরা দেখছি না। অন্যদিকে আমাদের শেবানি খানকে দেখানো হয় যারা গুপ্ত একটা সুড়ঙ্গের মাধ্যমে বাহির থেকে খাবার আনা নেওয়া করছে এবং যত প্রয়োজনীয় জিনিস সেগুলো ওখান থেকেই আনছে। তাহলে আমরা বুঝতে পারি যে সেই গোপন সুড়ঙ্গের কারণেই এখনো পর্যন্ত তারা টিকে রয়েছে। কিন্তু তখন শেবানি খানের একজন খাস সেনাপ্রধান এসে তাকে জানায় যে তারা 5 মাস ধরে আমাদের উপর যে হামলা করছে তার কারণে হয়তো প্রাচীরগুলো এখনো টিকে আছে, ভেঙে যায়নি, কিন্তু কোথাও কোথাও দুর্বল হয়ে গিয়েছে। যদি সেখানে আরো বেশি করে আঘাত করা হয় তাহলে হয়তো বেশি দিন আমরা এভাবে টিকতে পারবো না। যাই হোক, এরপরে শেবানি খান বলে দেখা যাক কি করা যায়। সে খানজাদার সাথে দেখা করতে চায়। তখন শেবানি খান খানজাদাকে বলে যে তোমার ভাই তো আমাদের আক্রমণ করে বসে আছে। তখন খানজাদা বলে যে আমার ভাই যদি জানতে পারে যে আমি বর্তমানে আপনার বেগম হয়ে গিয়েছি, কোনো দাসী নই, এবং আপনার বাচ্চারই মা হতে চলেছি, তাহলে সে কখনোই আর এখানে আক্রমণ করবে না, সে এখান থেকে চলে যাবে। এটা বলার পরে শেবানি খান বলে তাহলে কি করা উচিত? তখন খানজাদা বলে যে আমি একবার বাবরের সাথে দেখা করতে চাই, তাকে শেবানি খানের ভেতরে আসার অনুমতি দিন। তখন দেখা যায় যে বাবর সেখানে আসে আর শেবানি খানের সাথে কথা বলতে থাকে। শেবানি খান তাকে বলে তুমি যেহেতু এখানে এসেছো, তাহলে নয় তুমি অনেক বোকা আর না হয় তুমি অনেক সাহসী। তখন বাবর বলে যে আমি অনেক সাহসী, কিন্তু আমি আজকে এখানে একজন ভাই হিসেবে এসেছি, তাই আমি কোনো অস্ত্র ছাড়াই এখানে প্রবেশ করেছি আর বুকে সাহস নিয়ে এখানে এসেছি। কিন্তু যদি আমি একজন বাদশা হিসেবে এখানে আসতাম তাহলে হয়তো তোমাদের শেষ দিন হতো। শেবানি খান আর বাবর যখন কথা বলছিল তখন খানজাদা পালকিতে করে সেখানে চলে আসে। খানজাদার গালের কাটা দাগটা বাবরের চোখে পড়ে এবং সে সেটাই দেখছিল। তখন খানজাদা বাবরকে বলে যে আমি এখন ভালো আছি এবং আমি চাই না যে তুমি শেবানি খানের সামারকান্তের উপরে আক্রমণ করো। তখন বাবর বলে কেন আক্রমণ করব না, কারণ তোমাকে তো ওরা বন্দি করে রেখেছে। তখন খানজাদা তাকে বলে যে আমি এখন কোনো শর্তের অধিকারী নই এবং আমি কোনো বন্দিও নই, আমি তার বেগম এবং এখানকার উত্তরাধিকারীরও মা হতে চলেছি। তো তুমি এখান থেকে চলে যাও। আমরা ছোটবেলায় যেরকম স্বপ্ন দেখতাম খরগোশের গর্তকে দেখে চিন্তা করতাম যে আমরা গর্তের ওপার দিয়ে দুনিয়ার অন্য পাশে চলে যাব, এইরকমটা এখন আর হবে না। আমরা সবাই বড় হয়েছি এবং আমাদের নিজেদেরই কিছু দায়িত্ব রয়েছে, তাই তুমি এখান থেকে চলে যাও আর এইসব চিন্তা বাদ দাও। এইটা বলে সে আরো বলে যে আমার কথাটা ভালো করে মনে রেখো। এরপরে বাবর সেখান থেকে চলে যায় আর মীর আলী আর ওয়াজির আলীর সাথে তার কথা হয়। এরপরে মীর আলী বলে যে এখন সে যেহেতু মানা করে দিয়েছে, আপনার বর্তমানের চিন্তাধারা কি? তখন ওয়াজির খান বলে যে এখন যেহেতু খানজাদা মানাই করে দিয়েছে তাহলে এখানে থাকার আর আমাদের কোনো মানে হয় না। মীর আলী বলে আমরা এখানে এসেছিলাম শেবানি খানের জন্য, আমরা এখান থেকে ফিরে যাব না, আপনারা চাইলে যেতে পারেন, কিন্তু আমরা এখানেই সৈন্যদল নিয়ে থাকব। তখন ওয়াজির খান বাবরকে বুঝিয়ে সেখান থেকে চলে যায় আর মীর আলী তাদের সৈন্যদল নিয়ে সেখানেই থেকে যায়। অন্যদিকে আমাদের খানজাদা আর শেবানি খানকে দেখানো হয় যারা দুজন কথা বলছিল এবং শেবানি খান খানজাদার কাছে শুকরিয়া আদায় করছিল যেহেতু সে বাবরকে মানা করে দিয়েছে এখানে আক্রমণ করার থেকে।
তারপরে সিন শিফট হয়ে যায় আর আমাদেরকে বাবরকে দেখানো হয় যে সবকিছু গুছিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করছে। কিন্তু তখনই সেখানে কাসিম চলে আসে। কাসিম বাবরকে বলে, আপনি কি আসলে এখান থেকে চলে যাবেন? বাবর বলে, আমার বোন তো নিজেই আমাকে মানা করে দিয়েছে, তাহলে এখানে থেকে আমি আর কি করতে পারি? কাসিম বলে, অনেক সময় অবস্থা পরিবর্তন হয়ে যায় কিন্তু মানুষ পরিবর্তন হয় না, তাই আপনি এই জিনিসটা একটু ভালো করে ভেবে দেখেন। বাবর বলে, সে তো আমাকে বলতে পারতো যদি তার কোনো অসুবিধা থাকতো, কিন্তু সে তো আমাকে বলেনি। কাসিম আসলে চাইছিল সে যেন তার বোনের বাহ্যিক অবস্থা দেখে কোনো কিছু বিচার না করে। অভ্যন্তরীণ মানুষের অনেক কথা থেকে যায় যেগুলো পরিস্থিতির শিকার হয়ে মানুষ বলতে পারে না। এইটা যেন বাবর রিয়ালাইজ করে খানজাদা যে বদলায়নি, এইটাও যেন সে একবার ভেবে দেখে। তখন বাবর এটা ভাবতে থাকে আর সামনে খরগোশগুলোকে দেখতে থাকে। ছোটবেলায় সে খরগোশ দেখতো, ওইরকম সামনের খরগোশগুলোকেও সে দেখতে থাকে। তখন সে চিন্তা করে যে না, সে যাবে না, সে সামারকান্তের উপরে আক্রমণ করবে। এইসব ভাবতে ভাবতে রাত হয়ে যায়। তারা সামারকান্তের কাছে একটা ঘাঁটিতে গিয়ে পৌঁছায়, যেখানে শেবানী খান সৈন্যদের বলেছিল যে তোমরা আপাতত রেস্ট করতে পারো, কারণ এখন আর শত্রুর কোনো ভয় নেই, কারণ বাবর এখান থেকে চলে গেলে কেউ আমাদের আক্রমণ করবে না। কিন্তু অন্যদিকে বাবর তো আক্রমণ করেই দিয়েছে। তখন বাবর তাদের এক এক করে মারতে মারতে তার সৈন্যবল নিয়ে একদম মহলের ভিতরে গিয়ে উপস্থিত হয়, আর সেখানে যে সেনাপ্রধান রয়েছে তাকেও মেরে ফেলে। তখনই সেখানে শেবানী খানের কাছে খবরটা চলে যায়। শেবানী খান এটা শোনার পরে খানজাদার কাছে যায়, খানজাদাকে গিয়ে তার গলা চেপে ধরে আর বলতে থাকে যে বাবর এখানে কিভাবে আসলো, তুমি অবশ্যই তাকে কোনো ঠিকানা দিয়েছো এখানে আসার। কিন্তু খানজাদারকে যেহেতু সে ভালোবেসে ফেলেছিল, তাই কোনো না কোনো এক পর্যায়ে সে তাকে ছেড়ে দেয়। খানজাদা বলে যে আমি এখানে কোনো কিছুই জানি না, কিন্তু সে কিভাবে আসলো এটাও আমি বলতে পারবো না। তারপরে দেখানো হয় বাবর সেনাপ্রধানকে মেরে যত সৈন্য সদস্য ছিল সবাইকে নিজের পক্ষে নিয়ে নেয় এবং যারা তার পক্ষে আসছিল না তাদেরকে মেরে ফেলে। এক এক করে সবাইকে মেরে ফেলার পরে বাবর সেখানে জয়ী হয়ে যায়। কিন্তু শেবানী খান খানজাদাকে নিয়ে অন্য কোথাও চলে যায়, কারণ তাকে যে সেনা সদস্য ছিল সে বলেছিল যদি বাঁচতে হয় এখান থেকে পালাতে হবে। তাই সে খানজাদাকে বলেছিল তুমি তো তোমার ভাইয়ের জন্য এখানেই থাকবে, তাই আমি চলে যাব। কিন্তু খানজাদা তাকে বলে যে না, আপনি যেখানে যাবেন আমিও আপনার সাথে যাব। খানজাদা যাওয়ার আগে একবার কি সবকিছু বলে গিয়েছিল। পরে খানজাদা যখন শেবানী খানের সাথে একটা নির্জন জায়গায় ছিল, শেবানী খান খানজাদাকে বলে যে তুমি কি নিয়ে এত দুঃখিত? তুমি কি আমার সাথে আসা থেকে দুঃখিত, নাকি তোমার ভাইকে ছেড়ে এসেছো এই নিয়ে দুঃখিত? তখন খানজাদা বলে যে আমি তো সামারকান্তের কখনো ছিলামই না, আর আমার ভাইকে কখনো আমি মন থেকে দূর করতে পারবো না। তখন শেবানী খান বুঝে যায় যে সে তার সাথে এসেছে বিধায় সে দুঃখিত। আসলে খানজাদাও তাকে ভালোবেসে ফেলেছিল এবং শেবানী খান এটা বুঝতে পেরেছিল যে সে এতদিন তাকে ধোকা দিচ্ছিল, তার সাথে বিট্রেড করছিল। এবং তখনই দেখা যায় দূর থেকে অনেক সৈন্যদল আসছে, অর্থাৎ বাবর তার সৈন্যদল নিয়ে শেবানী খানকে মারার জন্যই এগিয়ে আসছে। শেবানী খানও বুঝে যায় যে তার শেষ সময় চলে এসেছে, কিন্তু তার কোনো রিগ্রেট ছিল না, কারণ সে খানজাদাকে নিজের মন থেকে পবিত্রভাবে ভালোবেসেছিল। দেখা যায় খানজাদা শেবানী খানকে একটা কথাই বলে যে আমার ভাইয়ের বিজয় মূল্য আপনাকে মরেই দিতে হবে। আর শেবানী খানও বুঝে যায় যে তার শেষ সময় চলে এসেছে। সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই খানজাদার ওই দিক থেকে একটা লাল কাপড় উড়ে এসে তার কাছে পড়ে। তখন শেবানী খান বুঝে যায় যে খানজাদা প্রেগনেন্ট ছিল না, সবকিছুই একটা নাটক ছিল। আর বাবরের সৈন্যরা এসে তখন শেবানী খানকে মেরে ফেলে, আর খানজাদাও এতে খুব দুঃখী ছিল। কিন্তু এখানে আরেকটা ঘটনা ঘটেছিল যখন সেই মহলে তারা আক্রমণ করেছিল। ওয়াজির খান শেবানী খানের সৈন্যদের সাথে হাতাহাতি করার সময় সেখানে কাসিম চলে আসে। কাসিম ওয়াজির খানকে বাঁচানোর জন্য সৈন্যদের উপর একটা ছুরিকাঘাত করার চেষ্টা করে, কিন্তু ছুরিটা গিয়ে ওয়াজির খানের শরীরেই লাগে এবং তাতে সে খুব আপসেট হয়ে পড়ে আর কান্না করতে থাকে আর বলে যে আমি এরকম কোনো কিছুই চাইনি। কিন্তু ওয়াজির খান বলে যখন যুদ্ধের সময় আমরা একটা সিদ্ধান্ত নেই এটা নিয়ে আর দ্বিতীয়বার ভাবতে হয় না। যাই হোক, বর্তমানে আমরা যে দেখছি বাবর যুদ্ধ জিতে গিয়েছে, সে বলে যে ওয়াজির খান যে মারা গিয়েছে তার জন্যই আজকে আমরা খুব বড় করে একটা অনুষ্ঠান রাখবো, কারণ তার জন্যই আমরা এই বিজয়টা অর্জন করতে পেরেছি। সে আজকে থাকলে খুব খুশি হতো। অন্যদিকে দেখানো হয় বাবরের মার শরীরটা বেশি একটা ভালো নেই। তারা যখন এই খবরটা শুনতে পারে যে বাবর শেবানী খান জিতে নিয়েছে, তখন তারা
তারাও খুশি হয়, কিন্তু তারা সেখানে যেতে পারে না, কারণ বাবরের মার শরীর খুবই অসুস্থ হয় এবং বলা হয় যে খানজাদাই যেন বাবরের তাজপোশি করে। তখন বাবরের তাজপোশি করা হয় আর সবাই খুব উৎসব উন্মাদে মেতে ওঠে। কিন্তু অন্যদিকে দেখানো হয় বাবরের মূল তাজপোশি হওয়ার আগেই সেখানে পারস্যের একজন দূত চলে আসে আর সেটা করতে বাধা দিয়ে দেয়, কারণ পারস্যের রাজারাও তাকে সাহায্য করেছিল। তারা চাইছিল যে বাবর যেন তাদের হয়ে শেবানি খানের সামারকান্দের উপরে রাজত্ব করে, কিন্তু বাবর এরকমটা চাইছিল না। বাবর কারো দাসত্ব করুক এটা সে কখনোই চায় না। সে স্বাধীনভাবে একটা রাষ্ট্রকে পরিচালনা করতে চায়, তাই সে এখানে আর রাজত্ব করবে না, সে সামারকান্দ ছেড়ে দেবে। সেখানে তখন দেখানো হয় কাসেম আর বাবরকে। আসলে কাসেম এই জিনিসটা বাবর কাছে গোপন করেছিল যে শাহ সুলতান তাকে একটা দায়িত্ব দিয়েছিল যে 7টা শর্তের মধ্যে যদি তারা থাকতে পারে তাহলে তাদেরকে সৈন্যদল দেওয়া হবে যাতে তারা সামারকান্দকে বিজয় করতে পারে। কিন্তু কাসিম 7 নম্বর শর্ত, অর্থাৎ বাবর যে শাহ সুলতানের অধীনে হয়ে সামারকান্দকে রাজত্ব করবে এইটা সে বলেনি। তার জন্যই বাবর খুব ক্ষেপে আছে এবং তাকে খুব বকাঝকা করছে। তখন কাসিম বলে যে আপনার ভালোর জন্যই আমি এটা করেছি এবং এছাড়া তো আপনি খানজাদা আপাকে এখান থেকে ছাড়াতেও পারতেন না। তখন বাবর বলে যে এইটা ঠিক, আমি তাদের সাহায্য ছাড়া হয়তো এই কাজটা করতে পারতাম না, কিন্তু আমি তাদের অধীনস্থ হয়ে কোনো রাজ্য শাসন করতে পারবো না, কারণ বাদশারা কখনো একটা রাজ্য অন্যের অধীনস্থ হয়ে শাসন করে না। সে কাসিমকে বলে যে তোমার এটা লুকোনো একদমই উচিত হয়নি। কাসিম বলে আজকে যদি আমি না থাকতাম তাহলে সামারকান্দ আপনি কখনোই বিজয় করতে পারতেন না, একমাত্র আমার জন্যই আপনি এটা বিজয় করতে পেরেছেন। তখন বাবর খুব রেগে যায় এবং তাকে বলে যে আমি তোমাকে শাস্তি দিচ্ছি যে তুমি আমাদের দল থেকে বিতাড়িত হবে এবং তুমি কখনো এই দলে ফিরতে পারবে না, আর তোমার চেহারা আমি কখনো দেখতে চাই না। কাসিম এটা শোনার পরে রেগে ক্ষোভে সেখান থেকে চলে যায়। তারপরে দেখানো হয় খানজাদা আর বাবরকে, যারা কথা বলছে এইটা নিয়ে যে তারা এখন কি করবে। কাবুলের সিংহাসন বর্তমানে খালি রয়েছে, তাই তুমি চাইলে সেখানে গিয়ে বসতে পারো। তখন বাবর বলে যে কাবুলের সিংহাসনে আমি কিভাবে বসতে পারবো। তখন খানজাদা বলে যে কাবুলের রাজার যে মেয়ে রয়েছে তাকে যদি তুমি আপন করে নাও, তাকে যদি বিবাহ করো তাহলে তুমি সেখানে বসতে পারবে। তখন বাবর বলে যে আমি এটাতে কখনই সম্মতি দিতে পারবো না, কারণ আমার স্ত্রী এটা কখনই মেনে নেবে না এবং সেটা পছন্দ করবে না। কিন্তু সেখানে বাবরের একজন সৈন্যপ্রধান থাকে, সেও তাকে এই উপদেশই দিতে থাকে, একটা বাচ্চার দায়িত্ব শুধু তো তার পরিবারের প্রতি না, তার পুরো রাজ্যের প্রতি, তার প্রজাদের প্রতি। যদি সে তার প্রজাদের দিকে না তাকায় তাহলে এটা কিভাবে সম্ভব হবে। এখন খানজাদা বলে যে এই সিদ্ধান্তটা তোমাকে হয়তো ভারত বিজয় এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, তাই তুমি এটা নিয়ে নাও। তখন বাবর ভাবতে থাকে যে সেটা করবে কি করবে না। আসলে বাবর সবসময় ভারত বিজয়ের স্বপ্ন দেখত, সে ভারতকে শাসন করতে চাইতো। পরের দৃশ্যে দেখানো হয় যে বাবর রাজি হয়ে গিয়েছে এবং সে এইটাও বলছে যে কাবুলের যে শেহজাদি রয়েছে গুল্লু, তাকে যেন পয়গাম পাঠানো হয় যে সে কি বাবরকে বিয়ে করতে চায় কিনা। তখন আমরা দেখতে পারি যে সিনটা সেখানে কাট হয়ে যায় আর পরের সিনে আমাদের কাবুলকে দেখানো হয়, যেখানে 18 বছর পার হয়ে গিয়েছে এবং সেখানে বাবরকেও দেখানো হয়। বাবরের প্রথম স্ত্রী সেখানে এসেছে তার সাথে কথা বলার জন্য। তখন আমরা জানতে পারি যে 18 বছর অতিবাহিত হওয়ার পরে বাবরের অনেকগুলো সন্তান হয়েছে এবং সে 2 জনকেই বিবাহ করেছে। একজন হচ্ছে তার প্রথম স্ত্রী, আরেকজন হচ্ছে কাবুলের সেই শেহজাদি কুলু। আসলে তাদের ঘরে 2 জন ছেলে সন্তান রয়েছে এবং একজনের নাম হচ্ছে হুমায়ু আর আরেকজন হচ্ছে কামরাং। আসলে তারা বাজারের মধ্যে ছিল এবং 2 জন চোরকে ধরে রেখেছিল। ওই চোরগুলো চুরি করে পালাতে যাচ্ছিল, কিন্তু তারা তাদেরকে ধরে মারধর শুরু করেছে এবং তারা একটা কম্পিটিশনও রেখেছিল যে কে কাকে কত মারতে পারছে। যাই হোক, তারা ওই গলিতে মারামারি করছিল। এরপরে তাদেরকে খবর দেওয়া হয় আর বাড়িতে ডেকে নেওয়া হয়। যখন তারা মহলে প্রবেশ করে, মেহেম তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা শেহজাদা হয়ে কেন এভাবে অলিতে গলিতে মারামারি করতে গিয়েছো, শেহজাদারা তো কখনো এইরকম করে না। তখন তারা বলে যে আমরা তো শুধু ওই চোরদের কাছ থেকে দোকানদারদের জিনিসপত্রগুলো নিয়ে তাদের ফেরত দিচ্ছিলাম। তখন বলে যে ঠিক আছে, হয়তো আমি এটা বুঝতে পারবো, কিন্তু তোমার মা যদি এটা জানতে পারে তাহলে কিন্তু তোমার রক্ষে থাকবে না। তখন সেখানে কামরাং মেহেমকে একটা ফুল দিয়ে তাকে মানিয়ে নেয় আর সে মেনে যাওয়ার পরে সেখানে তার মা চলে আসে। আসার পরে মেহেম কোনো একটা বাহানা করে সেই সিচুয়েশনটা কোনোভাবে হ্যান্ডেল করে নেয়। কিন্তু তখনই খবর আসে যে শাহ বেগম অর্থাৎ
বাবরের যে নানি রয়েছেন তার শরীর ভীষণ খারাপ, তাই তাড়াহুড়ো করে তারা সেখানে চলে যায়। সেখানে চলে যাওয়ার পরে মেহেমের কাছে তিনি অনেক কিছু বলতে থাকেন উল্টাপাল্টা, বলে যে অন্ধকারের মধ্যে সবাই তলিয়ে যাচ্ছে, কিন্তু শেষমেশ এমন একটা কথা বলেন যেটা শুনে সবারই খুব খারাপ লাগবে। উনি বলেন যে উমর শেখ খুবই ভালো একজন মানুষ ছিল, উমর শেখ আমাকে বাঁচাতে গিয়েই নিজের হাতটা ছেড়ে দিয়েছিল এবং সে নিচে পড়ে নিজেই মারা গিয়েছিল, হয়তো তার মৃত্যুর পিছে আমিই দায়ী। এই কথাটা তখন বাবরও শুনে ফেলে এবং সে খুব কষ্ট পায়, কিন্তু শাহ বেগম এই কথাটা বলার পরেই সেখানে মারা যায়। বাবর সেটাতে অনেক কষ্ট পায়। সবাই তাকে দাফন কাফন করে তার জন্য জানাজার নামাজ পড়ে এবং দোয়া করে। অন্যদিকে বাবরকে দেখানো হয় যে তার মন খারাপ থাকলেও সে এখন খুবই রাগান্বিত অবস্থায় রয়েছে। শাহ বেগমের যত জিনিসপত্র রয়েছে সবকিছুতে সে আগুন লাগিয়ে দিয়েছে, এমনকি তার একটা ছবিতেও সে আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু শাহ বেগম যা করেছিল সেটা বাবরের ভালোর জন্যই করেছিল। আসলে সে বাবরকে বাদশা হিসেবে দেখতে চেয়েছিল, কিন্তু বাবরের বাবা থাকা সত্ত্বে এটা সম্ভব হতো না। যাই হোক, বাবর তার কারণে খুবই রেগেছিল, যেহেতু সে এরকম একটা কাজ করেছে। বাবর এখন চাইছিল সে পুরো ইন্ডিয়াতে আক্রমণ করবে। যাই হোক, বাবর বেসেনগারকে বলে যে তুমি এখন ইব্রাহিম লোদির কাছে খবর পাঠাও যে আমি ভারত আক্রমণ করব। অনেক হয়ে গেছে ভারত শাসন করা, এখন তার গদি ছাড়ার পালা। তখন বেসেনগার তাকে বলে যে হুজুর, এটা জীবন মৃত্যুর বিষয়, আপনি কি আসলে এই জিনিসটা চাইছেন? এটা কখনোই আপনার জন্য কল্যাণ বয়ে আনবে না। তখন বাবর বলে যে আমি আমার বাবার জন্য কিছু করতে পারিনি, কিন্তু আমি যদি সেই যুদ্ধে গিয়ে মরতে পারি তাহলে হয়তো আমি আমার বাবার সাথে চোখে চোখ মেলাতে পারবো। তারপরে শুরু হয়ে যায় তার যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি। সেখানে মেহেম আসে। মেহেম তাকে বোঝায় যে এইটা হিন্দুদের ভূমি, এখানে আপনার জন্য অতটা সাপোর্ট থাকবে না, আর তাই আপনি এখান থেকে বেঁচে নাও ফিরতে পারেন। তখন বাবর বলে যে আমি যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি এটাতে অটল থাকবো, আমি এটা থেকে নড়চড় হব না। না হয় আমি বেঁচে না ফিরলাম, তাতে আমার কোনো আক্ষেপ থাকবে না, কিন্তু যদি আমি এখন এই যুদ্ধে না যাই তাহলে আমার আক্ষেপ থেকে যাবে। তাই বাবর যুদ্ধে যাওয়ার জন্য তার বড় ছেলে হুমায়ুকে সেখানকার সিংহাসনে বসিয়ে দিয়ে যায়। কিন্তু এটাতে কুল্লু একদমই খুশি ছিল না, কারণ সে চাচ্ছিল তার ছেলে যেন সিংহাসনে বসে এবং হুমায়ু যেন তার বাবার সাথে যুদ্ধে যায়। তাই সে হুমায়ুকে অনেকভাবে ম্যানিপুলেট করছিল যাতে সে তার বাবার সাথে যুদ্ধে যেতে রাজি হয়। যাই হোক, অন্যদিকে আমাদের মেহেমকে দেখানো হয় যে খানজাদার কাছে এসেছিল খানজাদাকে বলতে যেন সে তার ভাইকে এই সব কিছু করতে মানা করে, সে যেন তার ভাইকে এটার ভয়াবহতা সম্পর্কে জানায়। তখন খানজাদা বলে যে বাবরকে বোঝানো এখন আর সম্ভব নয়, কারণ বাবর কখনোই এখন আর কারো কথা শুনবে না, আর সে এভাবেও তো বেঁচে থাকতে পারবে না। তাই সেখানে গিয়েই না হয় নিজের মনে তৃপ্তিতা করুক। সেখান থেকে পর্ব শিফট হয় আর আমাদেরকে দেখানো হয় বেসেনগার আর বাবরকে, যারা কথা বলছিল এখানকার যুদ্ধের সিচুয়েশন নিয়ে এবং তারা যুদ্ধে যাওয়ার জন্য একদম প্রস্তুত ছিল। সেখানে আবার হুমায়ু চলে আসে। হুমায়ু পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল যে সে যুদ্ধে যাবে, কিন্তু বাবর তাকে বকাঝোকা করে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং বলে যে তোমাকে যেখানে বসিয়ে দিয়েছি সেখানেই তোমাকে থাকতে হবে, তাই তুমি এখন আমাদের সাথে যেতে পারবে না। কিন্তু বাবর এটাতে কোনো মতেই রাজি ছিল না, সে তার বাবার সাথে যুদ্ধে যেতে চাচ্ছিল। তখন সে তা কাউকে না জানিয়ে গোপনভাবেই যুদ্ধে যাওয়ার প্রস্তুতি শুরু করে দেয়। অন্যদিকে আমাদের সৈন্যদেরকে দেখানো হয় যারা তাদের নিজেদের পরিবারের সাথে দেখা করছিল এবং যুদ্ধে যাওয়ার আগে শেষবারের মতোই তাদের সাথে কুশল বিনিময় করছিল। পরে দেখানো হয় সব সৈন্যরা বাবরের সাথে যুদ্ধে যাওয়ার জন্য নেমে পড়ে এবং রাত্রি হলে তারা একটা জায়গায় তাঁবু গেড়ে সেখানে থাকতে শুরু করে। কিন্তু কোনো একজন এসে সেই তাঁবুগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং সবকিছু পুড়ে যেন ছারখার হয়ে যাচ্ছিল। অনেক সৈন্যরা সেটার মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং অনেকে সেখানে মারাও গিয়েছে। বাবর এই সবকিছু দেখে যেমন কেমন যেন একটা হতবাক হয়ে গিয়েছিল। সে যুদ্ধে যাওয়ার আগেই যেন যুদ্ধে হেরে গিয়েছিল। সে সেই তাঁবুতেই একা বসেছিল যেখানে দাউ দাউ করে বাহিরে আগুন চলছিল। তখন বেসানগার এসে তাকে সেখান থেকে বাহিরে নিয়ে যায়। সে সবকিছু দেখছিল এবং ভাবছিল যে এই সৈন্যদের জীবন তো আমার জন্যই গিয়েছে, আমি কেন একটা হারা যুদ্ধ জেতার চেষ্টা করছিলাম, ইন্ডিয়া তো কখনো আমি জিততে পারবো না। তাই সে সবকিছু স্পৃহা ভুলে আবার ফিরে যেতে যাচ্ছিল কাবুলে।
তখনই সেখানে দূর থেকে দেখা যায় অনেকগুলো সৈন্যদল আসছে। দেখা যায় যে হুমায়ুন অনেক সৈন্যদল নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। হুমায়ুনকে দেখে বাবরের ভিতরে কেমন যেন একটা স্পৃহা জেগে ওঠে এবং হুমায়ুন তাকে জিজ্ঞেস করে যে বাবা, আমি আমাদের যত মিত্রপ্রদেশ রয়েছে সেখান থেকে যত সৈন্য নিতে পেরেছি তাদেরকে নিয়ে এসেছি এবং আমি চাই যে আমরা দুজনে মিলে ভারতকে জয় করি। আপনার ভারত জয়ের স্বপ্নটা যেন পূরণ হয়। এখন কি আমি আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি? হুমায়ুন তার বাবাকে এটা জিজ্ঞেস করে। বাবর বলে, হ্যাঁ, তুমি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমার চেয়ে বেশি উপযোগী, কিন্তু আমি এই যুদ্ধে আর যেতে চাই না, কারণ এই যুদ্ধ একটা হারা যুদ্ধ। আমাদের সৈন্যদলের তেমন কোনো ব্যবস্থা নাই যাতে আমরা জিততে পারি এই যুদ্ধটা, তাই আমরা এই যুদ্ধটা জেতার আগেই হেরে গিয়েছি। আমাদের উচিত কাবুলে ফিরে যাওয়া। কিন্তু হুমায়ুন বলে যে না, আমরা এটা জিততে পারবো, আর ভারত আমি বিজয় করব, আপনার ইচ্ছা পূরণ করব। তখন সেখানে দেখানো হয় কাসিমকে। অনেক বছর আগে বাবর মহল থেকে বের করে দিয়েছিল, প্রায় 18 বছর আগে। তখন কাসিম বলে যে এই যুদ্ধটা জেতা সম্ভব। এখানে যদি একটা নতুন ধরনের যন্ত্র ব্যবহার করা হয় তাহলে আমরা হয়তো অনেকটা ক্ষেত্রে যুদ্ধে এগিয়ে যেতে পারবো। তখন সে বলে যে আমি সেই জিনিসটা আমার সাথে করে নিয়েও এসেছি। এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। আসলে এই সিরিজটার মোট 8টা এপিসোড রয়েছে। সবগুলো যদি একটা ভিডিওতে দেওয়া হয় তাহলে সিরিজের ভিডিওটা এতটাই লেন্দি হবে যে আপনারা বোর্ড ফিল করবেন। তাই আমরা এটা ভেঙে ভেঙে 3টা ভিডিওতে আপলোড করব। তাই বাকি কাহিনীটুকু জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যেন লেটেস্ট ভিডিওটা আসলেই আপনারা আপডেটটা পেয়ে যান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।